আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছি পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল শুরু হয়েছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত সংক্ষুব্ধ কোনো প্রার্থী কিংবা আর্থিক ও সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান এসিতে আপিল দায়ের করতে পারবেন। এই জন্য নির্বাচন কমিশন ভবনে 10টি বুথ খোলা হয়েছে। সকালে আপিল গ্রহণের স্থান পরিদর্শন শেষে সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, ভোটের পরিবেশ এখন পর্যন্ত যথেষ্ট ভালো। সবার সহযোগিতায় অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। এদিকে আপিল নিষ্পত্তির পর প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আশা জানার অনেকে। মনোনয়নপত্র বাতিল এবং গ্রহণের বিরুদ্ধে আপিলের বিষয়ে জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিউর রহমান। মফিউর, এখন পর্যন্ত কতগুলো আপিল পড়লো? আপিলকারীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আছি আমি নির্বাচন কমিশন কার্যালয়ে। এখানে আমি আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে যে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে যে চত্বরটি রয়েছে সেখানে আসলে 10টি বুথ করা হয়েছে বিভিন্ন অঞ্চলের জন্য। বিভাগ সহ বিভিন্ন অঞ্চলের জন্য 10টি বুথ করা হয়েছে। এখানে বিভিন্ন বা যেসব প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা আসলে এখানে আপিল করতে এসছেন। এখানে আপিল করার জন্য এখানে একটি কেন্দ্রে একটি বুথে আমি ভিড় দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ঢাকা অঞ্চলের একটি কেন্দ্র, ঢাকা অঞ্চলের একটি বুথ। এখানে ভিড় রয়েছে। এখানে তারা যে প্রার্থিতা বাতিল হয়েছে তিনি এসছেন আসলে তার প্রার্থিতা কেন বাতিল হয়েছে সেটি সেই বিষয়ে আপিল করার জন্য। আমরা এখানে পাশাপাশি আরও দেখতে পাচ্ছি যে এখানে আরও অন্যান্য যে বুথ রয়েছে সেখানেও প্রার্থীদের হচ্ছে আপিল নিষ্পত্তির জন্য আবেদন করছেন। আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপিল গ্রহণ ও নিষ্পত্তি চলবে। তারপর গ্রহণ চলবে। তারপর হচ্ছে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। এখানে সকালবেলায় সিইসি এসেছিলেন, সিইসি প্রধান নির্বাচন কমিশনার তিনি এসেছিলেন। তিনি এসে বলেছেন অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য তিনি যা করা দরকার সেটি করবেন। আর কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের যে সচিব তিনি এসেছিলেন, তিনি বলেছেন যে প্রার্থীদের উপরে যদি কোনো হামলা এবং কোনো ধরনের নির্যাতনের শিকার হয় তারা যদি সেটি আপিলে উল্লেখ করে থাকেন সেটিও আসলে শুনানির সময় সেটি খেয়াল রাখা হবে এবং সেটি শুনানিতে অন্তর্ভুক্ত করা হবে। এখানে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই পর্যন্ত গতকালের রিপোর্ট অনুযায়ী 300 আসনে আপিল গ্রহণ করা হয়েছে, আপিল উত্তোলন করা হয়েছে 3443টি এবং এর মধ্যে বৈধ মনোনয়নপত্র ছিল। বৈধ বলতে যেটি বোঝায় যে যেটি জমা দিয়েছে প্রার্থীরা তার মধ্যে হচ্ছে 2568টি জমা দিয়েছে এবং এর মধ্য থেকে বৈধ হয় 1842টি আর বাকি 723টি মনোনয়নপত্র বাতিল হয়। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারাই আসলে আজকে এখানে আসছেন, এখানে আপিল করার জন্য এসছেন এবং আজকে যে সবাই আসবেন তা নয়। আজকে শুনেছি যে অনেক হেভিওয়েট প্রার্থীর আবেদনও বাতিল হয়েছে, তারাও এখানে আসবেন বলে আমরা শুনেছি। 9 তারিখ পর্যন্ত এই আবেদন গ্রহণ চলবে। তারপর 18 তারিখ পর্যন্ত শুনানি শেষে যার শেষ পর্যন্ত যে সমস্ত আবেদন টিকে যাবে তারাই আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেরিন, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মফিউর, আপনাকে ধন্যবাদ। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিট দায়ের করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সংবিধানে কোথাও উল্লেখ নেই, তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। আমরা জানি এবং সংবিধান এবং আরপিও সেখানে শুধুমাত্র সংসদ নির্বাচন একদিনে হবে এবং একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন, এই দুটি নির্বাচন একই দিনে হওয়ার
কোনো বিধান নাই, তা আরপিওতে নাই, সংবিধানও নাই। এ বিষয়ে আমি এই রিটটি করেছি। আগামী 50 বছরে শেখ হাসিনার মতো আরও ফ্যাসিস্ট তৈরি হবে কিনা গণভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়ে আলিম ওলামাদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি দিতে সব পক্ষের মতামত জরুরি বলেও মন্তব্য করেন তিনি। গত 54 বছর ধরে যেভাবে দেশ পরিচালিত হয়েছে, আগামীতে আপনারা দেশ ঠিক সেভাবে পরিচালিত হোক, চান কি চান। গণভোটে থাকবে যে দেশটা এইভাবে চলবেই কি চলবে না, এটা আপনি আমি অন্য কেউ সংসদে গেলাম কিনা, ক্ষমতায় গেলাম কিনা, প্রধানমন্ত্রী হইলাম কিনা, তার সাথে কিন্তু সম্পর্কিত নয়। এই অর্থে যে ওই ব্যক্তির জন্য আমাকে বলছেন না, সবাইকে বলছেন যে দেশটা এভাবে চালাতে হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের দায় রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম জানান, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন তারেক রহমান। এদিকে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা 13 আসনের সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ। এলপিজির দামে দিশেহারা ক্রেতা। 12 কেজি সিলিন্ডারের দাম গত মাসের চেয়ে 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। তারপরও ক্রেতাদের কিনতে হচ্ছে নির্ধারিত দামের প্রায় 700 টাকা বেশিতে। সংকট মোকাবেলায় বাস্তবসম্মত তদারকির দাবি ভোক্তাদের। আর বরাবরের মতোই সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন পরিবেশকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। হোটেল, রেস্টুরেন্ট সহ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডারের ব্যবহার বেশি, কিন্তু ক্রমবর্ধমান দামে নাজেহাল ক্রেতারা। আমাদের গ্যাসের জন্য অনেক সমস্যা হচ্ছে, গ্যাস বেশি দাম দিয়েও তো পাই না। আজকে এখন গ্যাস লাইন দেবো, গ্যাস নাই। গ্যাস সিলিন্ডারের বোতলে যদি বডি রেটটা থাকে তাহলে এই সিন্ডিকেটটা আমাদের জন্য একটু সেভ হবে, যারা আমরা সাধারণ আছি। ছোটগুলা কেউ বলতেছে 1800, কেউ বলতেছে 2200, হ্যাঁ 2100 এরকম। আবার বড় গোলা বলতেছে কেউ 5000, কেউ 4500। গেল 2 সপ্তাহ ধরে দেশে তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বাজারে তীব্র সরবরাহ ঘাটতি দেখা দেয়। রোববার ভোক্তা পর্যায়ে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাজারে গিয়ে ভোক্তাকে নিতে হচ্ছে অন্তত 2000 টাকায়। ভুক্তভোগী হয়েছে আমরা। একটা সিলিন্ডার যদি 1000 বা 1100 টাকা হয়, সিলিন্ডার যদি 2000 টাকা 2200 টাকায় কেনা হয়, ঠিক আছে, তাহলে তো আমাদের সাধারণ জনগণ তো জিম্মি করে রইলো। 4000 3000 টাকা কোন তারপর টাকাটা পাবো কোথায়? কই পাবো টাকাটা? কোন কে দিবে আমাকে টাকা? এটা যদি এরা তো জিম্মি করে রইছে আমাকে। 53 টাকা বাড়ছে, 53 টাকার কারণে তো আর 1000 টাকা বাড়াইতে পারে না ওরা। যারা সাপ্লাই করে তার থেকে সিন্ডিকেটটা। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, জাহাজ সংকটের কারণে গত ডিসেম্বরে এলপিজি আমদানি কমেছে প্রায় 40%। এতে চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না পরিবেশকরা, ফলে খুচরা বাজারে সংকট বেড়েছে। কন্টিনিউ 28 তারিখ থেকে আমাদের প্রোডাক্ট টোটালি আপনার এই আমাদের গোডাউনে ঢুকছে না। আপনার প্লান্টে গাড়ি পাঠানো আছে, আপনার এক একটা গাড়ি 7 দিন 8 দিন যাবত ওখানে ওয়েট করছে, লোড পাচ্ছে না, আসতেও পাচ্ছে না। তো আমার গোডাউনে এই মুহূর্তে যা আছে কোনো প্রোডাক্ট আমার নাই। গত 3 দিন থেকে যা আছে সব খালি বোতল। যে আমার পদ্মা গত 2 মাস ধরে মানে আমাদেরকে গ্যাস দিচ্ছে না, অর্থাৎ এদের গ্যাস না, এদের নাকি এলসি নাই। এবং ওরা বলছে যে বাইরে থেকে ওরা এলসি করছে, কিন্তু জাহাজের জন্য ওরা মাল আনতে পারতেছে না, এই জন্য আমাদেরকে দিতে পারতেছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এলপিজি আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চাহিদা ও সরবরাহের ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলছে না সূর্যের। চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তারিফুল নওয়াজ
কবির জানান, রাজশাহী, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে বলেও জানান তিনি। বিগত 24 ঘন্টায় বা বিগত কয়েকদিন ধরে আমরা দেখতেছি দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতিটা তীব্র। দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থাটা আগামী কাল পর্যন্ত অব্যাহত থাকবে। তারপরে আগামী 2 দিন পরে হয়তো বা টেম্পারেচারটা একটু বৃদ্ধি পাবে 2-1 দিনের জন্য, তারপরে আবার 2-3 দিন পরে আবার টেম্পারেচারটা ফল করবে। শীত পরিস্থিতি জানাচ্ছে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। চলে যাচ্ছি তার কাছে। সুমন, শীতের তীব্রতা লালমনিরহাটে জনজীবনে কতটা প্রভাব ফেলছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ জেরিন, যদি আমি বলি যে আসলে শীতের তীব্রতা এবং জনজীবনের যে অবস্থা সেটি কিন্তু লালমনিরহাটে ব্যাপক প্রভাব ফেলেছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যে এই শীতের তীব্রতা এবং শিরশিরে বাতাস এটি কিন্তু শরীরে অনুভূত হয়। এই কারণে কিন্তু সব হাত পা কিন্তু একদম বাঁকা হয়ে আসছে। এমন আমরাও দেখেছি যে বিশেষ করে যে ছিন্নমূল মানুষ, ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বেশি বিপাকে পড়েছে। আমি যে জায়গাটিতে রয়েছি এটি কিন্তু একটি ক্ষেত, অনেক বড়। সেটি এখানে কিন্তু আমরা প্রায় চোখে পড়ে যে কৃষকরা ব্যাপক এই মাঠে এসে তারা কিন্তু তাদের ফসলি ক্ষেত পরিচর্যা করে। কিন্তু আজকে আমরা দেখেছি যে কৃষকরা কিন্তু শীতের কারণে এই ক্ষেতে আসছেন না এবং তারা ক্ষেতের পরিচর্যা করছে না। এতে করে কিন্তু কৃষকের কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি ঘন কুয়াশা এবং শীতের কারণে যে ফসলি ক্ষেত রয়েছে, বিশেষ করে ভুট্টা, আলু এবং বীজতলা সহ নানান ক্ষেত কিন্তু কুয়াশার কারণে এবং তীব্র শীতে নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি যেটি বলবো যে যারা দিনমজুর তারাও কিন্তু মাঠে আসছে না এবং তাদের মাঠে পাওয়া যাচ্ছে না, এমনটাও বলছে এখানকার কৃষকরা। কিন্তু তারা এই কাজ করতে না পারে কিন্তু দিনে তারা নিদারুণ কষ্টে রয়েছে এবং পরিবার পরিজন নিয়ে এবং ছিন্নমূল মানুষগুলো এবং যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা ভ্যান অটোরিকশা চালক, তারাও কিন্তু যাত্রী পাচ্ছেন না। বিশেষ করে যারা একবারে প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না এই অঞ্চলের মানুষ। তবে আবহাওয়াবিদের সঙ্গে কথা বলেছি যে এই উত্তর অঞ্চলে শীত আরো সপ্তাহখানেক থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। পাশাপাশি যে এই শীতের কারণে আমরা লক্ষ্য করেছি হাসপাতালগুলোতে যে বিশেষ করে সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানান রোগে ভুগছে কিন্তু এই অঞ্চলের মানুষ। ডাক্তাররা কিন্তু তাদেরকে পরামর্শ দিচ্ছে যে প্রয়োজন ছাড়া যেন ঘরের থেকে বের না হয়, পাশাপাশি যেন তাদের গরম কাপড় পরিধান করে এবং বিশেষ করে যে বৃদ্ধ এবং শিশুদের যে উপচে পড়া ভিড় সেটিও কিন্তু হিমশিম খাচ্ছে ডাক্তাররা তাদেরকে চিকিৎসা দিতে। তো সব মিলিয়ে যে উত্তর অঞ্চলে যে শীত পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা, আমি এটি বলে শেষ করছি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন প্রতিনিধি সুমন খান। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ঠান্ডায় শিশু এবং বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের রিপোর্ট। তীব্র শীত ও ঘন কুয়াশায় কাহিল জনজীবন। কয়েকদিনে শীতের তীব্রতা বেড়েছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় এই অঞ্চলে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। আমাদের এলাকায় যে এ পরিমাণ শীত হবে এটা আমরা কোনোদিন কল্পনাও করিনি। শীতে কাজ কাম করা যায় না, ঠিক আছে, খুবই ঠান্ডাতে বাহির হওয়া যায় না। ছোট বাচ্চাদের স্কুলে যাওয়ারও খুব অসুবিধা, ঠান্ডাতে তারা কাঁপে আর কি। সিরাজগঞ্জে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রবিবার ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়েও কম এবং এবছরের সর্বনিম্ন। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ব্যাপক কুয়াশা, রাস্তায় চালানি যেতেছে না,
ধীর গতি চালানো হেডলাইট দিয়ে। রোডের থেকে আসলাম, রাস্তা দেখা যায় না, কুয়াশায় কিছু চোখে দেখা যায় না, হাত পা বেহাওয়া আসলে শীতের ঠেলায়। উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েই চলছে শীতের তীব্রতা। হেডলাইট জ্বালিয়ে চলছে ভারী যানবাহন, জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। গত দুদিন থেকে সূর্য অল্প সময়ের জন্য দেখা মিললেও নেই কোনো তাপ। সময় মতো ঘর থেকে বের হতে পারছেন না নিম্ন আয়ের ছিন্নমূল শ্রমজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছেন, সামনের দিনগুলোতে মাঝারি শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ নিয়ে আরো জানাতে রাজধানী সরারদি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা কেমন আমাদেরকে জানাবেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ জেরিন। যেমনটি বলছিলেন, সারা দেশেই শীতের একটি নীরব দুর্যোগ নেমে এসেছে। রাস্তাঘাট শুরু করেই সবখানেই মানুষের পদচারণা খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। যেমন তাপমাত্রা কমে আসছে, তেমনি ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে আকাশ। এর মধ্যে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আমরা একটু আগে আগারগাঁয়ে আবহাওয়া অফিসে গিয়েছিলাম। তিনি জানিয়েছেন এই মৃদু শৈত্যপ্রবাহ দেশে আরও কয়েকদিন স্থায়ী হবে এবং এরপরে তাপমাত্রা কিছুটা বাড়লেও পুনরায় আবার তাপমাত্রা ফল্ট করবে। এই শ্রমজীবী মানুষের পাশাপাশি বেশি বিপাকে পড়েছেন শিশু এবং বয়োবৃদ্ধরা এবং শিশুরা ঠান্ডাজনিত নিউমোনিয়া, হাঁপানি, অ্যাজমা থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর সরওয়ার্দী হাসপাতালে। আমার সাথে একজন এখানে আছেন কর্তব্যরত চিকিৎসক, তিনি জানাবেন সার্বিক পরিস্থিতি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মেহেদি, সহকারী অধ্যাপক, শিশু বিভাগে কর্মরত আছি। এই মুহূর্তে শীতের তীব্রতা দেশে যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি হচ্ছে ঢাকা শহরে বিরাজমান এবং শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুরা এবং বয়োবৃদ্ধ মানুষের মধ্যে শীতজনিত রোগ বেশি দেখা যাচ্ছে। ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের প্রদাহজনিত শিশুদের রোগ যেমন নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, এই সমস্ত রোগে বাচ্চারা বেশি অসুস্থ হচ্ছে এবং রোগীদের হাসপাতালেও অনেক রোগী ভর্তি হচ্ছে। আমাদের আগে যে দুই তৃতীয়াংশ রোগী এখন হচ্ছে কি ডায়রিয়া এবং হচ্ছে নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছে। ধন্যবাদ। জেরিন, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড উপচে এখানে বারান্দায় মানুষ বসে আছে, চিকিৎসা সেবা নিচ্ছে। যদিও উনি বলেছেন এখানে বেডের স্বল্পতা আছে এবং একটি বেডে একাধিক রোগীকে সেবা দেওয়া হচ্ছে। তো এই ছিল সরওয়ার্দী হাসপাতাল থেকে সর্বশেষ। রাজীব, আপনাকে ধন্যবাদ। দেশের বাইরের খবর। আজ নিউ ইয়র্কে ম্যানহাটনে ফেডারেল আদালতে তোলা হচ্ছে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে। এদিকে ভেনেজুয়েলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকেও পতনের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সোমবার মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে নিউ ইয়র্কে ম্যানহাটানের ফেডারেল আদালতে হাজির করা হবে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে। এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। রদ্রিগেজকেও কড়া হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় ডেলসি রদ্রিগেজকে এ সতর্কবার্তা দেন ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। সেই সঙ্গে তিনি জানান, মাদুরোর কয়েকজন দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক নিউ ইয়র্কে তুলে আনার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকেও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়াতে মার্কিন সামরিক অভিযানের ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, শিগগিরই কিউবাতেও সরকার পতন হবে, তবে দেশটিতে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম, কারণ তারা নিজেরাই পতনের জন্য প্রস্তুত। ঐশী আলম, মোহনা সংবাদ।
সুন্দরবনে যৌথ অভিযান চালিয়ে বনদস্যুদের হাত থেকে 2 পর্যটক এবং রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 4 বনদস্যু এবং সহযোগী সহ মোট 6 জনকে আটক করা হয়। অভিযানে ডাকাত দলের একাধিক সহযোগীকে আটক করা হলেও প্রধান ডাকাত মাসুম মৃধা এখনও পলাতক রয়েছেন। উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর এবং আটককৃতদের থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান। প্রধান ডাকাতকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এসব তথ্য নিশ্চিত করেন। মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে জামালপুরের কাচারিপাড়া রেল ক্রসিং সিগন্যাল। ট্রেন এলেও জ্বলে না কোনো লাইট, বাজে না কোনো সাইরেন, এমনকি নেও গেট কিপারও। এতে চরম ঝুঁকির মুখে পড়তে হচ্ছে পথচারীদের। দ্রুতই ক্রসিং গেট নির্মাণের আশ্বাস দিয়েছেন প্রকৌশল অধিদপ্তর। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে জামালপুর শহরের দক্ষিণ কাচারিপাড়ার ফিশারি মোড়ের রেল ক্রসিং। ট্রেন আসার সতর্কতা হিসেবে কোনো সাইরেন বাজে না, জ্বলে না কোনো সিগন্যাল, এমনকি নিরাপত্তার সংকেত দেওয়ার জন্য গেটকিপার বা ব্যারিকেডও নেই। দিনে রাতে সবসময় একই অবস্থা। রাতের আধারেও সতর্কতা স্বরূপ কোনো সংকেত না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পথ চলতে হচ্ছে এলাকাবাসীকে। এখানে কোনো গেটম্যান নেই, কোন দিক দিয়ে যে ট্রেন আসে এটা আমরা বলতে পারি না। এখানে অনেক দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগেও একটা মাইক্রো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন পারাপার হই মনে হয় একটু জীবনটা ঝুঁকি নিয়ে যা পারাপার হতে হয়। এখানে একটা গেটম্যান হলে, একটু লাইটের ব্যবস্থা হলে মানুষ বুঝতে পারবে যে একটা গাড়ি আসতেছে। এই রেল ক্রসিংয়ে ব্যারিয়ার না থাকার কারণে এবং দুই পাশে অসংখ্য বাড়িঘর উঠে পড়ার ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত আমাদের জানা মতে 1 ডজন লোক মৃত্যুবরণ করেছে। প্রশাসনের কাছে আমার এটাই দাবি, অনুরোধ, যাতে এখানে লাইটের ব্যবস্থা করে আর গেটম্যানের ব্যবস্থা করে, তাহলে আমাদের অনেক উপকার হয়। অনুমোদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান নির্বাহী প্রকৌশলী। এই গেটটাও আমাদের এটা অনুমোদিত আনমেন লেভেল ক্রসিং গেট। এটাকে আমাদের প্রস্তাবনা আছে, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে গুরুত্ব বুঝে অনুমোদন পেলে এখানেও গেট ব্যারিয়ার এবং গেটম্যান নিয়োগ করা হবে। মানুষের জানমালের নিরাপত্তায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। বিপিএলে সিলেট টাইটান্সের বিপক্ষে লড়ছে নোয়াখালী এক্সপ্রেস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে নোয়াখালী। 3 ওভারে 1 উইকেট হারিয়ে 24 রান তোলে তারা। 5 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ সিলেটের অবস্থান। অন্যদিকে 3 ম্যাচে 3টিতেই হেরে টেবিলের তলানিতে নোয়াখালী এক্সপ্রেস। এদিকে সন্ধ্যা 6টায় আরেক ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে রংপুর। ফুটবল। আবারও বিশ্বভ্রমণে নেমেছে ফিফা বিশ্বকাপ 2026-এর ট্রফি। এর অংশ হিসেবে ট্রফিটি আগামী 14 জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এজন্য অধীর আগ্রহে প্রহর গুনছেন দেশের লাখো ফুটবল প্রেমী। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ভক্তরা একেবারে কাছ থেকে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটি দেখার সুযোগ পাবেন। এর আগে 2022 সালে কাতার বিশ্বকাপের আগে বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। প্রায় 150 দিনের সফরে 75টি স্থানে প্রদর্শিত হবে এই ট্রফি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। জাতীয় নির্বাচনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল শুরু। ভোটের পরিবেশ এখনো পর্যন্ত সন্তোষজনক বললেন সিএসসি। এলপিজি গ্যাস নিয়ে চলছে অরাজকতা। 1300 টাকার সিলিন্ডার মিলছে না 2000-এও। সংকট উত্তরণে কঠোর তদারকি চান ভোক্তারা। তীব্র শীতে কাঁপছে দেশ। জানুয়ারিতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস। বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এবং নিউ ইয়র্কে আদালতে তোলা হচ্ছে মাদুরোকে। ভেনেজুয়েলার পর কলম্বিয়ার সরকার পতনের হুমকি ট্রাম্পের।
দর্শক, এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।